নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসারে নানান কাজকর্মের মধ্যে আমরা ব্যস্ত থাকি। সেই কাজগুলো যদি এরকম ছোট ছোট টিপসের মাধ্যমে করা যায় তাহলে দেখবেন অনেকটা সময় বাঁচাতে পারবো, অনেকটা টাকা পয়সাও সাশ্রয় করতে পারবো। আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, এখানে আছে একটা চার্জার। তো আমরা ফোন চার্জ করার জন্য এই হোয়াইট কালারের চার্জারগুলো ব্যবহার করি। কখনো ব্ল্যাক কালারের চার্জারও থাকে, কিন্তু বেশিরভাগটা হোয়াইট কালার হয়। এবার এই হোয়াইট কালারের চার্জারগুলো প্রচুর পরিমাণে নোংরা পড়তে থাকে। তো বন্ধুরা, এতটাই নোংরা পড়ে যায়, আমরা কিভাবে পরিষ্কার করব বুঝতে পারি না। তো আমার চ্যানেলে অন্যান্য আরও টিপস শেয়ার করা আছে কিভাবে এরকম চার্জারগুলোকে পরিষ্কার করতে হয়। তো আজ কিন্তু একেবারে অন্য ধরনের। তো এখানে নিয়ে নিয়েছি একটা পারফিউম অথবা এই বডি স্প্রে যেগুলো। তো এই ধরনের পারফিউম নিয়ে তুলোর মধ্যে একটু স্প্রে করে দেবো। স্প্রে করার পর এই তুলোটাকে আমরা যদি এই চার্জারের মধ্যে এই প্রথমে অ্যাডাপ্টারটাকে পরিষ্কার করে নেব। এইবার আমরা কি করব, এই যে তুলোটা আছে, তুলো দিয়ে এইটা তো অ্যাডাপ্টারটা কিন্তু পরিষ্কার আছে, তবুও এর ভেতরের দিকে সাইডে যে সমস্ত অপরিষ্কার জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তুলো দেখতে পেলেন অনেকটাই পরিষ্কার এখনও আছে। এইবার যখনই আমরা এই তারটা পরিষ্কার করব না, তখন দেখতে পাবেন 1 সেকেন্ডের মধ্যেই তুলোটা পুরো কালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কতটা কালো হয়েছে। এইভাবে তারটার মধ্যে মাঝে মধ্যেই একটু কিন্তু পরিষ্কার করে নেবেন, সেটা না হলে অনেকটা কালো হয়ে যাবে, এতটাই নোংরা হয়ে যাবে, তখন পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগবে। তো এই তুলোটা আমি এখন ফেলে দেব। ফেলে আরও একটা নতুন তুলোর মধ্যে সামান্য একটু বডি স্প্রে নিয়ে নিচ্ছি। এবার এই যে তুলোর মধ্যে একটু বডি স্প্রে নিয়ে এটাকেও যখন আমি এই তারটার মধ্যে ঘষবো, তখন দেখবেন এই তারটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা আছে, সেই নোংরাটা কিন্তু এই তুলোর মধ্যে চলে আসছে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাড়ি হোয়াইট কালারের চার্জার থাকলে খুব সহজে অল্প সময়ের মধ্যেই বডি স্প্রের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যে আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের একবার একটা কমেন্টেই আমার কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে বাড়িয়ে তুলবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আছে চশমা। এখন দেখবেন বাড়ির মধ্যে অনেকেই চশমা ব্যবহার করে, কারণ চোখের এখন কিন্তু বেশিরভাগ মানুষের চোখের সমস্যা। এবার চশমা পড়তে পড়তে বেশ কিছুদিন হলে না, এই চশমার সাইড থেকে যে স্টিকগুলো থাকে সেই স্টিকগুলো যদি ঢিলা হয়ে যায় তাহলে কিন্তু চশমা পরা যায় না। যখনই আমরা চোখে চশমা দেব, নাকের এখান থেকে না চশমাটা বারবার করে নিচের দিকে নেমে আসবে, মানে খুলে যাবে। এই যে সমস্যাটা হয় কখন, এই স্টিকটা ঢিলা হয়ে যাওয়ার কারণে। তো যখনই দেখবেন এরকম স্টিকটা সামান্য একটু ঢিলা হয়ে গেছে, চোখ থেকে হালকা হালকা বেরিয়ে আসছে, মানে নাকের সামনে দিয়ে, তখন নিয়ে নেবেন এরকম রাবার ব্যান্ড। তো ছোট সাইজের যে রাবার ব্যান্ডগুলো আছে, ছোট রাবার ব্যান্ড নিয়ে একটা স্টিকের মধ্যেই, এখানে দেখতেই পাচ্ছেন এই যে একটা স্টিকের মধ্যে আমি এই রাবারটাকে 2-3 বার করে ঘুরিয়ে নিলাম। এইভাবে 2-3 বার ঘুরিয়ে নিলেই এই স্টিকটা কিন্তু মজবুত হয়ে যাবে। এইবার আমরা যখন চশমাটা পরবো, কানের মধ্যে দিলে কিন্তু, কানের উপরে দিলে ওটা খুলে আসবে না, রাবারটার কারণে ওটা আটকে থাকবে। এটা কিন্তু আমি পার্মানেন্ট করতে হবে আমি বলছি না। যদি আপনারা দোকানে যেতে পারছেন না সেই মুহূর্তে ঠিক করতে, তখন কিছুদিনের জন্য এটা এইভাবে ব্যবহার করতে পারেন। এবার আর আমরা যদি চশমার কোনো প্রবলেম হয়, সেটা ঠিক করাতে গেলেও কিন্তু আবার অনেকটা টাকা পয়সা ফালতু খরচা হয়। তো সেই খরচাটা না করে বাড়িতে এই থাকা রাবার ব্যান্ড দিয়ে ছোট্ট একটা টিপস শেয়ার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু আপনাদের চশমাগুলোকে টাকা পয়সা খরচ ছাড়াই ঠিক করে নিতে পারেন। তো আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে টিপের পাতা। যখন গরম, এখন দেখবেন যতই বর্ষা হচ্ছে তার মধ্যে মধ্যে খুবই গরম, সেই গরমের দিনে যখন আমরা টিপ পরি, দেখবেন আমাদের গায়ে, মুখে, কপালে ঘাম হতে থাকে। সেই ঘামের কারণে হোক, অন্যান্য যে কোনো কারণে টিপগুলো কিন্তু আঠাটা খুব ভালোভাবে আটকায় না কপালে। তো আমরা যখন পরলাম টিপটা, কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেই টিপটা উধাও হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে একটা সমস্যা টিপ কপালে না থাকার, তো এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাবো? তো বন্ধুরা, আমরা এই যে টিপের পাতাগুলোকে, যে টিপগুলো আমি ইউজ করি, আমরা সেই টিপগুলোকে নিয়ে আমরা চলে যাব ফ্রিজে।
তো বন্ধুরা ডিপ ফ্রিজের মধ্যে টিপগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো কেন রেখে দিতে হবে? ডিপ ফ্রিজের মধ্যে যখনই আমরা টিপগুলোকে রাখবো ওর আঠাটা অনেকটা শক্ত হয়ে যাবে। আঠাটা শক্ত হওয়ার কারণে বারবার খুলে যাবে না, কপাল থেকে উঠে আসার একটা যে ভয়, টিপ কপালে কখন থাকছে কখন থাকছে না, এই যে সমস্যা থেকে রেহাই পাবেন। এখানে টিপটা আমি কিন্তু বের করে নিয়েছি। টিপটা এইবার আমরা কিন্তু পরিয়ে দেখিয়ে দেব। তো তার আগে একটা কাজ করতে হবে, ডাইরেক্ট এইভাবে টিপটা না পরে নিয়ে নিতে হবে সামান্য একটু পাউডার। তো বন্ধুরা সামান্য একটু পাউডার যদি হাতে করে নিয়ে ঠিক কপালের যে জায়গাটা টিপটা পরবো সেই জায়গাটায় এইভাবে ঘষে দিতে পারে, তাহলে এটা মুছে ফেলবেন। মুছে ফেলার পর এই জায়গাটায় কিন্তু টিপটা পরাবেন, তাহলে দেখবেন একেবারে শক্ত হয়ে টিপটা আছে, কখনোই ঝরে পড়ছে না কপাল থেকে। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু টিপের এই টিপসটা অবশ্যই ফলো করবেন। যদি ভালো লাগে অবশ্যই পরিবার সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা এইবার কিন্তু আমি টিপটাকে টেনে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার স্কিন উঠে আসছে কিন্তু টিপটা খুলে আসছে না। তো আপনারাও বাড়িতে এই টিপ ব্যবহার করেন যারা, তারা অবশ্যই একবার হলেও ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন টিপগুলো, তাহলে দেখবেন তার আঠাটা শক্ত হয়ে গেছে, কপাল থেকে কখনোই পড়ে যাবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা যখন ঘড়ি ব্যবহার করি দেখবেন অনেক সময় সেই ঘড়ির কাচটা অপরিষ্কার হয়ে থাকে, এই ফিতেগুলো অপরিষ্কার হয়ে থাকে। তো এই ঘড়িটা ভীষণ অপরিষ্কার হয়ে আছে, সেটাকে পরিষ্কার করব কিভাবে? মাঝে মধ্যেই কিন্তু ঘড়ি আমাদের পরিষ্কার করা উচিত, কারণ প্রচুর গরমে ঘাম হয়, সেই ঘামের কারণে এই ধরনের ঘড়ির মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া চলে আসতেই পারে। এবার সেই ব্যাকটেরিয়াগুলোকে কিভাবে আমাদের মারতে হবে, তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটু তুলো আর নিয়ে নিয়েছি একটা কোলগেট। তো কোলগেট সামান্য একটু তুলোর মধ্যে লাগিয়ে নেব। এইভাবে এই কোলগেটটা দিয়ে আমরা আমাদের যে ঘড়িগুলো আছে যার কাচগুলো একেবারে অপরিষ্কার হয়ে গেছে, স্ক্র্যাচ পড়ে গেছে, সেই সমস্ত ঘড়ির মধ্যে কিন্তু আমরা এই কোলগেটটার সাহায্যে পরিষ্কার করে নিতে পারবো। তো বন্ধুরা এইবার ফিতেটাকেও কিন্তু পরিষ্কার করছি। যদি দেখেন বেশ কিছুদিন ব্যবহার হয়েছে, ঘামের কারণে ফিতেটাও কিন্তু কালার অন্যরকম হতে থাকে। তো এই সমস্ত কারণেই আপনারা যদি একটু কোলগেট দিয়ে এটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোন জায়গা পর্যন্ত যাচ্ছে। তো চলে এসেছি পরবর্তী টিপসে এখানে একটা সাবান নিয়ে নিয়েছি। সাবানটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে দুর্দান্ত একটা ট্রিক শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা দেখবেন এই ধরনের সাবান হোক, গায়ে মাখা সাবান, যে কোনো সাবান আপনারা নিতে পারেন। এমনকি সাবান ফুরিয়ে যাওয়ার সময় ছোট ছোট যে টুকরোগুলো বেঁচে যায় সেই টুকরোগুলোও নিতে পারেন। নিয়ে এইভাবে গ্রেটারের মধ্যে সেই সাবানটাকে বেশ কিছুটা পরিমাণ মানে 1 থেকে 2 চামচ মতো সাবান গ্রেট করে নেব। তো বন্ধুরা এইভাবে গ্রেট করার পরে সেই গুঁড়োগুলো, সাবানের যে গুঁড়ো তৈরি হচ্ছে গ্রেটের পর, সেই গুঁড়োগুলোর সাহায্যেই কিন্তু আমরা অনেকটা শক্ত জেদি জায়গা থেকেও ক্লিন করতে পারবো। তো বন্ধুরা এখানে 2 চামচ মতো সাবান গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার এই যে গ্রেট করা সাবান যতটা, ঠিক সেই পরিমাণ একই পরিমাণে হারপিক নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে হারপিক নিচ্ছি। নেওয়ার পর হারপিকের মধ্যে কিন্তু স্টিলের চামচ একেবারে অন্য কালার হয়ে যায়, এই জন্য কাঠের চামচ নিয়ে নিয়েছি। কাঠের চামচের সাহায্যে আমরা কিন্তু সাবানের গুঁড়োটাকে আর হারপিকটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো রিয়াকশানটা দেখতেই পাচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা এখানে তৈরি হয়ে গেছে। এইবার আমরা কি করব, দেখবেন আমাদের ঘরের মেঝেতে হোক, রান্নাঘরে হোক, যে টাইলসগুলো বসানো থাকে, যে পাথরগুলো থাকে, তার মধ্যে না জয়েন্টের যে জায়গাগুলো প্রচুর কালো হয়ে যায়। অনেক সময় আমাদের টয়লেটের মধ্যেও যে টাইলসগুলো লাগানো থাকে অথবা যে পাথরটা লাগানো থাকে তার মধ্যে না প্রচুর মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্লেজ থাকে না, যেহেতু এখানে জল থাকে সবসময় একটা স্লিপি এখানে তৈরি হয়। তো বন্ধুরা এই যে স্লিপ হয়ে গেলে তখন কি করে সেই জায়গাটাকে আমরা পরিষ্কার করব। তো এই জায়গাটা তো পরিষ্কার আছে, তবু আমি এর এই যে জয়েন্টের জায়গাগুলো কালো হয়েছে সেটাকেও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে ব্রাশের সাহায্যে মিশ্রণটা নিয়ে এই জয়েন্টের জায়গাগুলোর মধ্যে এইভাবে ঘষলেই তাহলে কিন্তু খুব সহজে এই যে
জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে কোনো আর কালো দাগ থাকবে না। তো আমি কিন্তু আপনাদের একটা সাইডে যেখানে একটু নোংরা হয়ে আছে সেই নোংরা জায়গায় কাজটা করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটা শ্যাদলা পড়ে গেছে। তো এই যে শ্যাদলা পড়ার কারণে আমি এখানে যখনই মিশ্রণটা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের এই সমস্ত টাইলস হোক, রান্নাঘরের, বাথরুমের যে কোনো টাইলস অথবা মেঝের অপরিষ্কার হয়ে গেলে, যে সমস্ত জায়গা দেখবেন সবসময় ইউজ হচ্ছে সেই জায়গায় একটু নোংরা হয়ে গেলেই এইভাবে কিন্তু টাইলসগুলো পরিষ্কার করে নেবেন। তো এখানে মিশ্রণ কিছুটা দিয়ে নিলাম, দেওয়ার পর একটা স্কচব্রাইট দিয়ে বেশ ভালো করে ঘষে নিচ্ছি। তো বন্ধুরা বেশ ভালো করে ঘষার পর এই জায়গাটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো পাশে একটা অপরিষ্কার জায়গা আছে আর তার পাশেই আমি পরিষ্কার করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো জায়গাটা দেখলেই বুঝতে পারছেন এইখানে কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রথম অবস্থায় কেমন ছিল আর এখন এই জায়গাটার কি পরিবর্তন হয়েছে আমি কিন্তু সম্পূর্ণটা এখানে ধুয়ে দেব। ধোয়ার পর আমি দুটো জায়গায় দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি জল দিয়ে ধুয়ে দিলাম। ধোয়ার সঙ্গে সঙ্গে এই যে একটা সাইডে পরিষ্কার জায়গাটা আর এই যে একটা সাইডে এখানে স্লিপগুলো ভীষণ পরিমাণে আছে। মানে বাথরুমের মধ্যে যে টাইলসগুলো থাকে প্রচুর নোংরা হয়, মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। তো যেহেতু আমাদের জলের একটা সমস্যা আছে সেই জন্য না এই টাইলসগুলোর মধ্যে এরকম সমস্যা তৈরি হয়। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।